প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ জাহুরা, প্রভাষক, দশম বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য তোমাদের কোর্স যুক্তিবিদ্যা প্রথম পত্র, কোর্স নং 121। তোমাদের অধ্যায়টির নাম হচ্ছে যুক্তির উপাদান। তো আজকে তোমাদের পাঠ্য বিষয় এই যুক্তির উপাদান, তোমাদের তৃতীয় অধ্যায়ে যুক্তির উপাদান চ্যাপ্টারের শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ। যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে পদ ব্যবহৃত হয়ে থাকে বা হতে পারে। তোমরা জানো যে যুক্তিবাক্য কি? যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় থাকে। যুক্তিবিদ্যায় যখন উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ মিলে একটি পরিপূর্ণ বাক্য গঠিত হয়, তখনই যুক্তিবাক্য গঠিত হয়। সেটি কি? যুক্তিবাক্য। আর এই যুক্তিবাক্যের উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে। আচ্ছা, এখন উদ্দেশ্য বিধেয় হিসাবে পদ ব্যবহৃত হয়ে থাকে বা হতে পারে এই যুক্তিবাক্যে। আবার পদ গঠিত হয় কি দ্বারা? শব্দ দ্বারা। অর্থাৎ শব্দের সমন্বয়ে পদ গঠিত হয় এবং পদের সমন্বয়ে বাক্য গঠিত হয়ে থাকে। তাহলে কি? বিভিন্ন রকম শব্দের সমন্বয়ে পদ গঠিত হয় এবং পদের সমন্বয়ে বাক্য গঠিত হয়ে থাকে। পদ ও শব্দের মধ্যে মিল, অমিল এবং পারস্পরিক নির্ভরশীলতার কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা যুক্তিবিদ্যায় পদ বা বাক্য গঠনে ভূমিকা রাখে। তো আসো আমরা এখন শব্দের শ্রেণীবিভাগে চলে যাই। এক বা একাধিক বর্ণের সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আচ্ছা, এটা তোমরা আগেও জেনেছো যে এক বা একাধিক বর্ণের সমষ্টি যখন মিলে একটি অর্থ প্রকাশ করে তখনই সেটা একটা শব্দ হয়ে যায়। অর্থাৎ শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টি। যেমন আমরা বলতে পারি আম, আমি, গাড়ি, কি, মা, চাচা, চাচি, মামা, চা ইত্যাদি। আরও বিভিন্ন রকম শব্দ আছে। তো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি কিন্তু শব্দ। সেই বর্ণ সমষ্টিকে অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি মিলেই শব্দ গঠিত হয়। কিন্তু যুক্তিবিদ্যায় আবার সব শব্দগুলোই পদ নয়। পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদ্যা কি করেছেন? শব্দকে আবার 3 ভাগে ভাগ করেছেন। তাহলে শব্দের 3টি ভাগ রয়েছে। তো কি কি? একটি হচ্ছে পদযোগ্য শব্দ, ক্যাটেগরিমেটিক ওয়ার্ড, একটা হচ্ছে সহপদযোগ্য সিন ক্যাটেগরিমেটিক ওয়ার্ড, একটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ এ ক্যাটেগরিমেটিক ওয়ার্ড। তাহলে আমরা কি জানলাম? যে শব্দের 3টি শ্রেণীবিভাগ আছে। একটি হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। এখন এই পদযোগ্য শব্দটি কি? যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকেই পদযোগ্য শব্দ বলে। তাহলে কি? যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। উদাহরণ হিসেবে বলা যায় চাঁদ, ফুল, সুন্দর, সবুজ ইত্যাদি শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় বা উদ্দেশ্য বিধেয় উভয়ই হতে পারে। যেমন চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, ফুল হয় সুন্দর। তাহলে এই যে এখানে বলা হয়েছে যে চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, ফুল হয় সুন্দর। এখানে কি? চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, চাঁদ একটি উদ্দেশ্য, উপগ্রহ একটি বিধেয়। আবার ফুল হয় সুন্দর, এখানে ফুল একটি উদ্দেশ্য, সুন্দর হয় বিধেয়। আচ্ছা, এখানে এক একটা শব্দ
এটি কিন্তু মানে এই যে স্বাধীনভাবেই এই যুক্তিবাক্যের মধ্যে প্রকাশ পেয়েছে। আচ্ছা, কীভাবে যে এখানে যে চাঁদ উদ্দেশ্য, এটা এই যুক্তিবাক্যের উদ্দেশ্য হয়েছে একদম মানে একটা এমন একটা চাঁদ এমন একটা শব্দ যে অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই এই চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, এই যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং উপগ্রহ বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ফুল হয় সুন্দর, এটিও কোনো অন্য কোনো ফুল শব্দটি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সুন্দর বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে সকল শব্দকে পদ বলা যায় না। আমরা জানি এটা জানি যে যে শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে পদ বলে। যে শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা পদ বলে থাকি। কারণ এই যে এখানে ফুল হয় সুন্দর, মানে এই যুক্তিবাক্যে ফুল সুন্দর শব্দ দুটি যথাক্রমে কিন্তু এই যে ফুল হয় সুন্দর, ফুলটা হচ্ছে উদ্দেশ্য, সুন্দর হচ্ছে বিধেয়। কারণ এই যে হয়, এই হয় কিন্তু মানে কি এমন একটা শব্দ যেটা এটা উদ্দেশ্য বিধেয় পদ না হয়, মানে কি এটা উদ্দেশ্য হয়টা কি, এখানে কিন্তু ফুল হয় সুন্দর, ফুল উদ্দেশ্য সুন্দর বিধেয়, কিন্তু হয় এটা উদ্দেশ্যও না বিধেয় না, যে কারণে এটি পদ না, এটি হচ্ছে একটি শব্দ। তাই আমরা এটা বলতে পারি যে মানে সকল পদকে শব্দ বলা গেলেও সকল পদ হচ্ছে শব্দ হতে পারে, কিন্তু সকল শব্দকেই পদ বলা যাবে না। আচ্ছা, এই তোমাদের হলো পদযোগ্য শব্দ। তাহলে পদযোগ্য শব্দটা এমন একটা শব্দ হবে যেটা অন্য শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখবে। আচ্ছা, এরপরে সহপদযোগ্য শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, তাকে কি বলে? সহপদযোগ্য শব্দ বলে। তাহলে সহপদ শব্দটা কি? যে শব্দ, এখানে আমরা পদযোগ্যতা শব্দটা বলছি যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য ব্যবহৃত হয়, আর এখানে হচ্ছে যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ মানে অন্য কোনো শব্দ বা পদের তার সাহায্য লাগবে। তাই বলছে যে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, তাকে সহপদযোগ্য বলে। অর্থাৎ এই সহপদযোগ্য শব্দগুলোর সাথে মানে অন্য পদের উদ্দেশ্য বিধেয় হওয়ার জন্য অন্য পদের সাহায্য লাগে। যেমন টি, টা, খানা, খানি, তারপর হচ্ছে ও এবং অথবা, এগুলো হচ্ছে এই শব্দগুলো যুক্ত হয়ে দেখা যায় একটি পদ গঠিত হয়। আচ্ছা, যেমন টি দিয়ে যদি আমরা বলি বইটি হয় মজার, এখানে কি হয়েছে? বইটি কিভাবে হয়েছে? বই যোগ টি, এখানে কি অন্য একটা শব্দ বা অন্য একটা পদের সাথে যুক্ত হয়েছে এই টি। আচ্ছা, তারপরে এখানে কি বলতে পারি? আমটা হয় মিষ্টি, আম যোগটা আমটা, আমের সাথে টা যুক্ত হয়েছে। তারপর আমরা বলতে পারি পুস্তকখানা হয় যুক্তিবিদ্যা সংক্রান্ত, তাহলে এখানে খানা অতিরিক্ত কিন্তু পুস্তকের সাথে খানা যোগ হয়েছে। তারপর হচ্ছে জমিখানি হয় উর্বর, জমির সাথে খানি যোগ হয়েছে। তারপর হচ্ছে সক্রেটিস ও প্লেটো হন গুরু এবং শিষ্য, এখন সক্রেটিস ও এখানে সক্রেটিস ও দিয়ে এখানে দুটোর সাথে যোগ হয়েছে। তারপর আবার বলতে পারি রাসেল এবং রবীন্দ্রনাথ হয় যুক্তিবিদ, এখানে রাসেল অথবা রবীন্দ্রনাথ হয় যুক্তিবিদ, তাহলে এখানে দুজনের সাথে যুক্ত করেছে অথবা শব্দ দ্বারা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে শব্দ, তাহলে এখানে বইটি হয় মজার, এখানে বইটি,
তাহলে বই হচ্ছে একটা শব্দ, যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। এখানে বই হয় মজার এটা না বলে বলা হয়েছে বইটি হয় মজার। আচ্ছা, যখন বইটি বলা হয়েছে তখন বইটি কিন্তু একটা উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ বইয়ের সাথে যখন টি যোগ হয়েছে মানে অন্য একটি শব্দ বা পদ টি যে যুক্ত হয়েছে, এই টিটা যুক্ত হওয়ার পরেই যুক্তি বাক্যের এটি উদ্দেশ্য হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এই বই টি হচ্ছে টি, এই সহপদ বইয়ের সাথে টি যোগ হয়ে এটি একটি সহপদযোগ্য শব্দ হয়েছে। আমটা আমের সাথে টা যোগ হয়ে এটি একটি সহপদযোগ্য শব্দ হয়েছে। আচ্ছা, এরপর দেখো পদ নিরপেক্ষ শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। তাহলে কি, যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। আচ্ছা, পদ অযোগ্য শব্দটা কখনোই পদ হতে পারে না। উদাহরণস্বরূপ যেমন বলা হয়েছে যে যাও, খাও, আহা, তারপর আছে মরি মরি, ওগো, হাই, হাই হাই, আমরা বলি হাই হাইটা কী হলো, মানে এরকম একটা বিষয় ইত্যাদি। তো এই শব্দগুলো কখনোই কোনোভাবে পদ হওয়ার বা হবার যোগ্যতা রাখে না। তাহলে এই যাও, খাও, আহা, মরি মরি, ওহ, ছি, এগুলা কখনোই কোনো আলাদাভাবে পদ হওয়ার যোগ্যতা রাখে না, কারণ এই শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। আর যেহেতু পারে না, এমনকি এগুলোর সাথে অন্য কোনো পদের সাহায্য নিয়েও, মানে স্বপদযোগ্য যে শব্দ হবে এটি সেটিও না, কারণ এটার মধ্যে অন্য কোনো পদের সাহায্য নিয়েও যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হতে পারে না। তাই এগুলো একদমই পদ অযোগ্য বা এগুলোকে বলা হয়েছে পদ নিরপেক্ষ শব্দ। আচ্ছা, এখানে চিত্রের মাধ্যমে আমরা একটি বিষয়, এই শব্দের প্রকারভেদ একটা বিষয় দেখানো হয়েছে যে শব্দটা আমরা তাহলে কি জেনেছি, পদযোগ্য শব্দ, সহপদ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। তো এই তিন প্রকার শব্দের মধ্যে কেবল পদযোগ্য শব্দই স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। তাহলে পদযোগ্য শব্দটাই স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যের মধ্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবার যোগ্যতা রাখে। তো এই জিনিসটা ছকের মাধ্যমে যদি আমরা বলি যে শব্দের শ্রেণী, এখানে বলা একটা করা হয়েছে শব্দের শ্রেণী, এটা হচ্ছে পদ হওয়ার যোগ্যতা রাখে কি না, মানে এখানে আর একটা হচ্ছে পদ হওয়ার যোগ্যতা রাখে, মানে একটা রাখে, আর একটা হচ্ছে রাখে না, আর অন্য পদের সাহায্য লাগে। এটা জাস্ট একটা ছকের মাধ্যমে তোমার ওই তিনটা প্রকারভেদ, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ, তিনটিতে প্রকাশ করা হয়েছে এটা ছকের মাধ্যমে। তাহলে শব্দের শ্রেণীকে আমরা কী কী, যে তিনটা শব্দের শ্রেণী, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। তো একটা একটা করে যদি বলি যে শব্দের শ্রেণীর মধ্যে পদযোগ্য শব্দ, এখানে বলা হয়েছে যে পদ হওয়ার যোগ্যতা রাখে কি না। হ্যাঁ, পদ হওয়ার যোগ্যতা রাখে। আর পদ হওয়ার যোগ্যতা রাখে না মানে না, আসলে তো রাখে না, মানে এটা মানে পদ হওয়ার যোগ্যতা রাখে না, এটা কি সঠিক না ভুল, মানে এটা হচ্ছে রাখে না, মানে এখানে বলা হয়েছে যে এটা ভুল। আচ্ছা, কারণ সে পদ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক আছে, এটা পদ হওয়ার যোগ্যতা রাখে, তাহলে এটা হচ্ছে সঠিক। আর পদ হওয়ার যোগ্যতা রাখে না, এটা হচ্ছে ভুল। আর সাহায্য লাগে অন্য শব্দের, সেখানে মানে এখানে এটাও হচ্ছে ভুল, কারণ অন্য শব্দের সাহায্য লাগে না পদযোগ্য শব্দের মধ্যে। তাহলে প্রথমটা হচ্ছে সঠিক, তার পরের দুইটা হচ্ছে ভুল। আচ্ছা, তারপরে সহপদযোগ্য শব্দ, তো পদ হওয়ার যোগ্যতা রাখে, হ্যাঁ এটা সঠিক। আচ্ছা, তারপর বলা হচ্ছে পদ হওয়ার যোগ্যতা রাখে না, আচ্ছা এটা হচ্ছে ভুল। আচ্ছা, তার মানে রাখে না, এটা না, সেটা হচ্ছে ভুল। আর পরেরটা হচ্ছে সাহায্য লাগে কি না, হ্যাঁ সাহায্য লাগে, এটা হচ্ছে সঠিক। আচ্ছা, তারপরে পদ নিরপেক্ষ শব্দ, পদ হওয়ার যোগ্যতা রাখে, এটাও ভুল, কারণ পদ নিরপেক্ষ শব্দ পদ হওয়ার যোগ্যতা রাখে, এটা কি রাখে
না, আসলেও রাখে না, তাহলে এটা ভুল। তাহলে তারপরটা হচ্ছে পদ হওয়ার যোগ্যতা রাখে না, এটা হ্যাঁ, আসলেও রাখে না, তার মানে এটা হ্যাঁ সঠিক। আচ্ছা, তারপরে বলা হয়েছে সাহায্য লাগে অন্য শব্দের। হ্যাঁ, সাহায্য লাগে, কিন্তু সাহায্য নিলেও সেটা পদ হয় না। আচ্ছা, এখন আমরা পদ ও শব্দের পার্থক্যের মধ্যে দেখব। পদ ও শব্দের মধ্যে কিছু পার্থক্য আমরা অলরেডি এই যে তোমাদের শব্দের যে শ্রেণী বিভাগ পড়িয়েছি, এটার মধ্যে কিন্তু অলরেডি শব্দ ও পদের কিছু 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 পার্থক্য তোমরা বুঝে গেছো। সুনির্দিষ্ট কিছু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই পদ ও শব্দের যে পার্থক্যগুলো সেগুলো বোঝার জন্য আমি তোমাদের এখন যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, পদ ও শব্দের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য আছে, আবার এদের মধ্যে কিছু কিছু দৃষ্টিকোণ থেকে বৈসাদৃশ্য বা পার্থক্যও আছে। তো এই পার্থক্যগুলো কিছু তুলে ধরা হলো, সেগুলো হচ্ছে প্রথমটি যেমন যদি বলি সংজ্ঞার দিক থেকে, যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। কি বলা আছে সংজ্ঞার দিক থেকে বলছি যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, কিন্তু যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। তাহলে সংজ্ঞার দিক থেকে পার্থক্য হচ্ছে যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকেই শব্দ বলা যায়, অর্থাৎ যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে শব্দ। কিন্তু পক্ষান্তরে যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে হচ্ছে পদ বলে। শুধু অর্থপূর্ণ হলেই হবে না, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের আবার উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে হবে, তবেই সেটাকে পদ হবে। আচ্ছা, তারপরে বলছে যে গঠনগত দিক থেকে কেবল বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারাই শব্দ গঠিত হয়। কেবল বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারাই শব্দ গঠিত হয়, আর অন্যদিকে পদ গঠিত হয় শব্দ অথবা শব্দ সমষ্টি দ্বারা। মানে যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা শব্দ গঠিত হতে পারে, কিন্তু পদ গঠন হওয়ার জন্য শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা এই পদ গঠিত হয়। আচ্ছা, তারপর দেখো অর্থের সুনির্দিষ্টতার দিক থেকে, কোনো যুক্তিবাক্যের ব্যবহৃত পদের অর্থ সুনির্দিষ্ট। কোনো যুক্তিবাক্যের ব্যবহৃত পদের যুক্তিবাক্যে যে পদ ব্যবহৃত হয় সেই পদের অর্থ সুনির্দিষ্ট, কিন্তু শব্দের অর্থ বিভিন্ন ধরনের হতে পারে। এরপরে বিশেষ অর্থের দিক থেকে, কোনো বিশেষ অর্থে সহপদযোগ্য শব্দ, যেটা হচ্ছে যে টি, টা, খানা, খানি, আর হচ্ছে পদ সহপদযোগ্য কি, যে অন্য পদের সাহায্য নিয়ে যে শব্দ গঠিত হচ্ছে, সেখানে টি, টা, খানা, খানি। আর পদ নিরপেক্ষ শব্দ হায় হায়, সাবাস, মরি মরি ইত্যাদি পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু তাদেরকে কোনো বস্তু, বিষয় বা ঘটনা হিসেবে গ্রহণ করা হয়, তার স্বভাবজাত অর্থে নয়। মানে এখানে বলা হয়েছে যে কোনো বিশেষ অর্থে সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দগুলো পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, যখন কোনো বিশেষ বিশেষ অর্থে এই সহপদযোগ্য শব্দটা এবং পদ নিরপেক্ষ শব্দটা ব্যবহৃত হতে পারে, কিন্তু তখন তাদেরকে মানে যখন এই এই শব্দগুলো ব্যবহৃত হয়, কিন্তু তখন তাদেরকে কোনো বস্তুর, বিষয় বা ঘটনা হিসেবে গ্রহণ করা হয়। মানে এটা সাধারণভাবে সবসময় যে হয় সে অর্থে ব্যবহৃত হয় না। যেমন সাবাস, এই সাবাস হয় এই মানে এটা কি, এটা একটা উৎসাহ প্রকাশ শব্দ, সাবাসটা একটা উৎসাহ প্রকাশ করে। টি হয় একটি বাংলা শব্দ, তাহলে কি এই যে টিটা কি হচ্ছে, টিটা একটা বাংলা শব্দ। আর এই সাবাসটা কি বলা হয়েছে, যে সাবাস এটা একটা উৎসাহ প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তা কিন্তু শব্দ হতে হলে কোনো না কোনো অর্থ প্রকাশ করলেই হয়। মানে আর শব্দ হওয়ার জন্য কি করতে হয়, যে কোনো অর্থ প্রকাশ করলেই সেটা শব্দ হয়ে যায়, কিন্তু যে কোনো অর্থ প্রকাশ করলেই সেটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হয় না। আচ্ছা, তারপর দেখো শব্দের প্রকার ভেদগত দিক থেকে,
শব্দকে তাহলে আমরা কি করলাম, যে 3 ভাগে ভাগ করেছি। আমরা একটু দেখেছি যে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদনিরপেক্ষ শব্দ। আর এর মধ্যে এই যে কেবল পদযোগ্য শব্দগুলোই পদ হওয়ার যোগ্য। তাহলে শব্দের প্রকারভেদ আমরা 3টে দেখছি, কিন্তু এই 3টা শব্দের প্রকার ভেদের মধ্যে, 3 প্রকার শব্দের প্রকার ভেদের মধ্যে এই প্রথম যেটা পদযোগ্য শব্দ, সেই শব্দগুলোই কি করে পদ হওয়ার যোগ্যতা রাখে। আচ্ছা, এরপর দেখি যে শব্দ ও পদের অস্তিত্বগত সংখ্যার দিক থেকে, শব্দ পদের অস্তিত্বগত সংখ্যার দিক থেকে শব্দ সবসময় একটি শব্দ, কিন্তু পদ একটি মাত্র শব্দ হতে পারে, আবার একাধিক বা বহু শব্দ দ্বারাও গঠিত হতে পারে। যেমন ঢাকা কলেজ ছাত্র, ঢাকা আলাদা, কলেজ আলাদা, ছাত্র ইত্যাদি কি এক একটা শব্দ, প্রত্যেকটাই এক একটা শব্দ। কিন্তু ঢাকা কলেজ ছাত্র এই 3টি শব্দ মিলে একটি পদ হতে পারে। কখন? ঢাকা কলেজ ছাত্র, যখন আমি আলাদা আলাদা শব্দ ব্যবহার করলাম, যে ঢাকা কলেজ ছাত্র, এই 3টা কি এক একটা আলাদা আলাদা শব্দ। আর যখন আমি একসাথে প্রকাশ করলাম, যে কমাগুলো উঠিয়ে দিয়ে, যে ঢাকা কলেজ ছাত্র, তাহলে এই 3টে শব্দ মিলে একটা পদ হতে পারে, সেটা বলা হয়েছে। কিন্তু সেই পদটা কখন হবে? যখন এটাকে খুব সুন্দরভাবে যুক্তি বাক্যের নিয়ম অনুসারে প্রকাশ করা হবে। কীভাবে ব্যবহার করা হবে? যখন শুধুমাত্র ঢাকা কলেজ ছাত্র, এই 3টার মধ্যে কোনো উদ্দেশ্য বিধেয় বের হয়নি, কিন্তু তাই সেটা কিন্তু এটা যুক্তি বাক্য হচ্ছে না। যুক্তি বাক্য তখনই হবে কখন? যখন আমরা যদি এইভাবে বলি যে সাকিব হয় ঢাকা কলেজের ছাত্র, তাহলে কি এটা সুনির্দিষ্ট ভাবে যৌক্তিকভাবে জিনিসটা প্রকাশ করা হয়েছে যে সাকিব হয় ঢাকা কলেজের ছাত্র। এখানে আমরা সাকিব হয় ঢাকা কলেজের ছাত্র, কারণ কি সাকিব হয় উদ্দেশ্য, ছাত্র হয় বিধেয়। তাহলে এখানে এই যে মানে এক এক এই সবগুলোর শব্দেরই যোগ্যতা আছে। তাহলে কি এখানে এই যে উদ্দেশ্য বিধেয় হিসেবে যেটা ব্যবহৃত হয়েছে, সেই বিষয়গুলো পদযোগ্য শব্দ। আচ্ছা, তারপরে আমরা বলতে ব্যবহারের দিক থেকে শব্দ সাধারণভাবে ভাষায় ব্যবহৃত হয়, আর পদটা কি হয়? কেবল ভাষার একটি অংশ, সেটি কি যুক্তি বাক্যে ব্যবহৃত হয়। তাহলে শব্দটা যে কোনো সাধারণভাবে ভাষায় ব্যবহৃত হয়, আর পদটা কেবল মাত্র যুক্তি বাক্যে ব্যবহৃত হয়, যেটি ভাষার একটা অংশ হিসেবে। আচ্ছা, তারপরে বলছে আঙ্গিক সম্পর্কের দিক থেকে শব্দ হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম অংশ। শব্দটা কি বাক্যের একদম ক্ষুদ্রতম অংশ, আর পদ হচ্ছে যুক্তি বাক্যের ক্ষুদ্রতম অংশ। তাহলে তাদের মধ্যে যে একটা হচ্ছে শব্দ হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম অংশ, আর পদ হচ্ছে যুক্তি বাক্যের ক্ষুদ্রতম অংশ। যে কোনো বাক্যের ক্ষুদ্রতম অংশ শব্দ হতে পারে, কিন্তু পদ হতে হলে যে কোনো বাক্যের ক্ষুদ্রতম অংশ হতে পারে, সেটা যুক্তি বাক্যের ক্ষুদ্রতম অংশ হতে হবে। আর পরিমাণগত দিক থেকে সব পদই শব্দ, কিন্তু সব শব্দ পদ নয়। তাই পরিমাণগত দিক থেকে শব্দের পরিমাণ বেশি, পক্ষান্তরে পদের পরিমাণ সীমিত, কেননা সকল শব্দের মধ্যে কেবল একটি অংশই যুক্তিবিদ্যায় পদ হিসেবে ব্যবহৃত হয়। তারপর বলছে ধারণার প্রকাশের দিক থেকে মানুষের ইচ্ছা, অনুভূতি, আবেগ, কল্পনা, সন্দেহ ইত্যাদি সর্বপ্রকার চিন্তা বা ধারণা শব্দ দ্বারা প্রকাশিত হয়। মানে কি মানুষের ইচ্ছা, আবেগ, অনুভূতি, চিন্তা, ভাবনা, কল্পনা, সন্দেহ ইত্যাদি সর্বপ্রকার চিন্তা বা ধারণা শব্দ দ্বারা প্রকাশিত হয়। আর পক্ষান্তরে বলা হচ্ছে পদ কেবল যৌক্তিক চিন্তা বা ধারণামূলক চিন্তা বা ধারণাই প্রকাশ ঘটায়। তাহলে কি আমরা সাধারণভাবে আমাদের সাধারণ মানুষের যে আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা, আমরা বিভিন্ন রকম সন্দেহ, এই সব কিছুই সম্পর্কে চিন্তা বা ধারণা শব্দ দ্বারা প্রকাশিত হয়। কিন্তু এই পদটা কি শুধুমাত্র কেবল যৌক্তিক, যখন সেটা যৌক্তিক চিন্তা বা ধারণামূলক চিন্তা বা ধারণা প্রকাশ ঘটায়, তখন সেটি সেখানে পদ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে একটু দেখি যে শর্তের দিক থেকে শব্দ হতে হলে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টি হলেই চলে। শব্দ হতে হলে কি করে? অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টি হতে চলে। কিন্তু পদের ক্ষেত্রে আরও কিছু শর্ত মেনে চলতে হয়, অর্থাৎ শব্দের তুলনায় পদ হওয়ার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হয়।
একটা শব্দ হওয়ার জন্য যা যা মেনে চলতে হয়, কিন্তু পদ হওয়ার জন্য তার চেয়ে বেশি পরিমাণ শর্ত মেনে চলতে হয়। কারণ ভাষা ব্যবহৃত যে কোনো বর্ণই শব্দ হতে পারে, কিন্তু যে কোনো বর্ণ মিলে যে শব্দ গঠিত হয় সেই সব শব্দই পদ হতে পারে না। আচ্ছা, তারপর বলা হয়েছে যে ভাষায় ব্যবহারের স্থানে দিতে কোনো বাক্যের যে কোনো স্থানে ব্যবহৃত কোনো অর্থপূর্ণ বা বর্ণ সমষ্টির শব্দ, অর্থাৎ শব্দ বাক্যের যে কোনো স্থানে বসতে পারে, কিন্তু পদ কেবল যুক্তি বাক্যের দুই প্রান্তে ব্যবহৃত হয়, যেটা একটা উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়, একটা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কি, যে ভাষায় যে কোনো বাক্যে শব্দ বর্ণ যে কোনোভাবে ব্যবহৃত হয়, আচ্ছা, কিন্তু যুক্তি বাক্যের মধ্যেই শুধুমাত্র পদ ব্যবহৃত হয়, এবং পদ কেবল যুক্তি বাক্যের দুই প্রান্তে, এটা উদ্দেশ্য হিসেবে, এটা বিধেয় হিসেবেই ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে আজকে তোমরা এই যুক্তির যে উপাদানগুলোর মধ্যে একটি যে শব্দ পদের যে বিষয়গুলো এবং শব্দ পদের যে মূল বিষয় এবং পার্থক্যটা বুঝতে পারছো, এবং শব্দের শ্রেণীবিভাগগুলো তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছ। তো পরবর্তী ক্লাসে অন্য একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।